আমাদের নেতা জনাব তারেক রহমান পরিষ্কার বলেছেন, এই সরকারকে সফল করার মধ্য দিয়েই গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এই সরকার সফল না হলে গণতন্ত্র তিরোহিত হয়ে যাবে। সরকারের কাছে বলবো, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বলতে চাই, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে বলতে চাই, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলতে চাই তালিকা তৈরি করে অনতি বিলম্বে এই আহতদের চিকিৎসার ব্যবস্থা করবেন। আপনারা প্রত্যেকটা পরিবার চা আপনাদের দাবি। এখানে এক ভাই বক্তব্য দিয়েছে, কোন বাংলাদেশে বসবাস করছে, এই বাংলাদেশের জন্য এত মানুষ জীবন দিয়েছে, এখানে দাঁড়িয়ে এসে বলছে আমার চিকিৎসার সুবিধা আমি না পেলে আমি আত্মহত্যা করব। চিন্তা করা যায় কত বড় দুঃখ পেলে, কষ্ট পেলে, অবহেলিত হলে এই ধরনের কথা তার মধ্যে বের হয়। এটা লজ্জাস্কর ব্যাপার। আমি আমার ভাইকে বলবো, ভাই ধৈর্য ধরতে হবে, আত্মহত্যা না করে আরো প্রতিবাদ করতে হবে, আরো বড় করে সমাবেশ করে বলতে হবে আমাদের চিকিৎসা করাতে হবে। সেই দাবি জানাবেন, বাস্তবায়ন করবেন। আমাদের যে ভাইরা শহীদ হয়েছেন, আমাদের প্রত্যেকটা শহীদ পরিবারের খুঁজে তালিকা তৈরি করে তাদের আর্থিক অনুদান বা যার যেভাবে প্রতিষ্ঠা করা দরকার। আমরা রিক্সাওয়ালা মারা গেলে তার সন্তানরা রিক্সা কিনে দেন, একজন টেম্পোওয়ালা মারা গেলে, উবারওয়ালা মারা গেলে তার পরিবারকে একটি টেম্পো উপহার কিনে দেন। যারা চাকরি করার মতো সন্তান আছে যে পরিবার, তাদের একটি চাকরি দেন। এই সামান্য মানুষকে যদি আমরা পরিবহন করতে না পারি তাহলে শহীদের আত্মা কষ্ট পাবে। আমাদের এই জোরে আন্দোলনের যে আশার উদ্দেশ্য ছিল, এইটুকু যদি আমরা বাস্তবায়ন করতে না পারি তাহলে এত বড় দায় দায়িত্বের কথা আমরা বলছি, এগুলো কিভাবে বাস্তবায়ন করবো? এইটা বাস্তবায়নের মধ্যে দিয়ে বলেন যে আমরা এক ধাপে গিয়েছি, প্রাথমিক কাজটা আমরা করেছি। আজকে সমস্ত সোশ্যাল মিডিয়া আমরা কি দেখছি, রাষ্ট্রপতি দেশ ছেড়েছেন, এখন ব্যাংকক গিয়েছেন, চিকিৎসার জন্য গিয়েছেন, না সন্তানদের নিয়ে গিয়েছেন আমরা জানি না। স্বরাষ্ট্র মন্ত্রীর কাছ থেকে ক্লিয়ারেন্স দিয়ে গিয়েছেন কিনা তাও জানি না। এর পূর্বে আমরা দেখেছি আমাদের সবচেয়ে বিশ্বস্ত জায়গা ক্যান্টনমেন্টের সেনানিবাসে 662 না 26 জন আশ্রয় নিয়েছিল। তারা কারা? তারা সবই তো দুর্নীতিবাজ। তারা সেখানে পালাবে গেল, তারা সেখানে নিরাপদ জায়গা খুঁজে নিরাপদ জায়গা মনে করবে কেন? এই সমস্ত দুর্নীতিবাজরা এখন কি ক্যান্টনমেন্টে আছে? এই সরকারকে বলতে পারবে? এই সরকারকে তালিকা দিতে পারবে যে 66, 26 জন, 65 জন সেখানে আশ্রয় নিয়েছিল? এতজন তারা আমাদের কাছে, আমাদের সরকারের কাছে আছে, অর্থাৎ জেলখানায় আছে বা নিরাপদ হেফাজতে আছে বা জেল হাজতে আছে, বলতে পারবে? বলতে পারবে না। কারা কারা চলে গিয়েছেন সেই তালিকা কি সরকার দিতে পারবে? তাও দিতে পারবে না। এখন কতজন আছেন তা কি বলতে পারবে? তাও পারবে না। তাহলে এটা কি সরকার? যে সরকার তার এই সমস্ত দুষ্কৃতিকারীরা সেনানিবাসে আশ্রয় নিয়েছিল, তারা যদি সরকারের নলেজের বাইরে বা সরকারের নজরদারি এড়িয়ে বিদেশে চলে যায় এবং যারা পাঠিয়ে দিয়েছে বলতে হবে তাহলে তারাই তো শক্তিশালী, সরকারের তো এখানে কোনো ভূমিকা নেই। তাই আমি পরিষ্কার করে বলতে চাই, দেশের মানুষ কিন্তু অপেক্ষা করছে 1 মাস ধরে ভালো কিছুর জন্য। আজ পর্যন্ত একজন আওয়ামী দুষ্কৃতিকারী বা যারা অন্যায় করেছে খুনি, তেমন কাউকে আমরা বিচারের আওতায় নিয়ে আসতে দেখছি না। একজনের ব্যাপারে শুধুমাত্র আমরা শুনলাম তদন্ত হয়েছে বা বিচার কাজের সামনে এগিয়ে যাচ্ছে। তাহলে এই যে 1,500-এর উপরে যারা শহীদ হয়েছেন, তাহলে এই বিচার করতে, এই তদন্ত করতে, এই নামের তালিকা করতে কতদিন লাগবে? তাছাড়া তো 17 বছর, 17.5 বছর, 15 বছর বিএনপি সহ বিরোধী দলের লক্ষ লক্ষ নেতাকর্মীদের মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সেই মামলার কি হবে? এখন আমাদের মামলা আছে, এখন আমাদের হাজিরা দিতে হয়, এখন হাজিরা দিলে জামিন কেটে যায়। আমরা জমি দখল করতে গিয়েছিলাম না,
আমাদের মিথ্যা মিথ্যে মামলা দেওয়া হয়েছিল এবং এই বাংলাদেশে সর্বপ্রথম আমাকে টকশো থেকে ধরে নিয়ে আসে 2015 সালে 12ই জানুয়ারি। সেই মামলা সেই ধরে নিয়ে এসে কয়েকটি মামলা দেওয়া হলো গাড়ি ভাঙচুর সংযোগের। সেই মামলায় বিগত ফ্যাসিস্ট সরকার সর্বপ্রথম আমাকে 2 বছর 4 বছরের সাজা দিয়েছে, জরিমানা করেছে। আমি যখন নির্বাচন করতে না পারি, নির্বাচন অযোগ্য ঘোষণা করেছিলাম। আমি কি এত বড় নেতা ছিলাম না? এত বড় নেতা আমি না। এই যে মিথ্যা মিথ্যি গাড়ি পড়লো না, চ্যাসিস নাম্বার নাই, নাম্বার প্লেট নাই, মালিক নেই, তারপরেও যে বিচারকরা আমাকে শাস্তি দিয়েছিল, আমাদের শাস্তি দিয়েছিল সাজান ভাই, আমি, লিটন, শামীম, বেলাল, মনীষ, 15 জনকে, তারা এখন কোথায়? তাদের তো বিচারে আওতায় আনা দরকার।